বাংলা এবং হিন্দি ছবির জনপ্রিয় মিউজিক কম্পোজার এবং প্লেব্যাক সিঙ্গার দ্য লেজেন্ড হেমন্ত মুখার্জি ওরফে হেমন্ত কুমার কিছু ফিল্মও বম্বেতে প্রডিউস করেছিলেন এবং আশ্চর্যের বিষয় হলো সেই সিনেমাগুলির মধ্যে প্রায় সবগুলিই ছিল হয় সাসপেন্স আর না হলে হরর মুভি। 1964 সালে হেমন্ত মুখার্জি বীরেন নাগকে দিয়ে 20 সাল বাদ নামের একটি সুপারহিট সাসপেন্স থ্রিলার মুভি নির্মাণ করেছিলেন। এর প্রায় 8 বছর পরে 1972 সালে তিনি নিজের পুত্র এবং অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জির স্বামী বাবু মুখার্জি ওরফে জয়ন্ত মুখার্জিকে ফিল্ম জগতে ব্রেক দেওয়ার উদ্দেশ্যে 20 সাল পেহেলে নামের একটি হরর ক্রাইম থ্রিলার ফিল্মের প্রযোজনা করেছিলেন, যার পরিচালক ছিলেন প্রবীর রায়। জয়ন্ত মুখার্জি ছাড়া ফিল্ম 20 সাল পেহেলের অন্যান্য শিল্পীরা ছিলেন বিনোদ মেহরা, অভি ভট্টাচার্য, রমেশ দেও, পদ্মা খান্না এবং ইফতিখার। এই ছবিতে দুইজন নায়িকার চরিত্রই খুব গুরুত্বপূর্ণ ছিল, যার মধ্যে একটি চরিত্রে অভিনয় করেছিলেন বিখ্যাত অভিনেত্রী ফরিদা জালাল এবং অন্য আরেকটি চরিত্রে অভিনয় করেছিলেন অনুপমা নামের একজন নবাগতা নায়িকা, যাকে এই সিনেমার পর আর অন্য কোনো ছবিতে দেখা গেছে কি না সেটা আমার জানা নেই। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছিলেন হেমন্ত মুখার্জি নিজেই। 20 সাল পেহেলে একটি বিরলের মধ্যে বিরলতম সিনেমা, যার কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ খুবই ভালো হলেও সেইভাবে প্রচারের আলোয় আসেনি। ফিল্ম 20 সাল পেহেলের গল্পের শুরুতেই দেখা যায় যে লম্বা রাস্তা ধরে লং ড্রাইভ করছেন একজন মুসাফির বা পথিক। এরপরে সন্ধ্যাবেলায় মাঝপথে এক নির্জন জায়গায় তার গাড়িটা খারাপ হয়ে যায়। সেই মুসাফির বা পথিক আশ্রয় নেয় একটি বহু পুরানো ভগ্নপ্রায় কুঠি বাড়িতে। সেই বাড়িতে একমাত্র একজন রহস্যময় খানসামা ছাড়া আর কেউই থাকে না। রাত্রে আচমকাই একটি নারী কণ্ঠের করুণ গান শুনে সেই মুসাফিরের ঘুম ভেঙে যায়। এরপরে সেই নিশুতি রাতে সেই রহস্যময় বাড়িটিতে মুসাফিরের একের পর এক কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়। একটি বহু পুরানো কাঠের আলমারির ভেতর থেকে এক যুবতীর লাশ দেখতে পেয়ে মুসাফির আতঙ্কিত হয়ে পড়ে। সে চিৎকার করে কুঠির খানসামাকে ডাকতে থাকে। এরপরে সেই খানসামা মুসাফিরকে গোটা রাত ধরে শোনায় এই রহস্যময় কুঠির ইতিহাস এবং 20 বছর আগে এই কুঠিতেই ঘটে যাওয়া এক ভয়াবহ কাহিনী। সেই কাহিনী ছিল এই বাড়ির মালিক শহরের একজন উচ্চবিত্ত মানুষ চৌধুরী সাহেব এবং তার ভাইপো আনন্দের কাহিনী। চৌধুরী সাহেবের ভাইপো আনন্দ একজন প্রাণবন্ত এবং সপ্রতিভ যুবক। সে ভালোবাসে রাধাকে। একদিন ঘটনাচক্রে মন্দিরের সামনে আনন্দের পরিচয় গীতা নামের একটি গ্রাম্য অসহায় মেয়ের সাথে হয়। মেয়েটি আনন্দকে বলে যে সে গ্রাম থেকে শহরে তার দাদা লক্ষ্মণের খোঁজে এসেছে। এটা জানার পরে আনন্দ লক্ষ্মণকে খুঁজে বের করে এবং তার বোন গীতাকে তার কাছে সমর্পণ করে দেয়। কিন্তু দাদার বাড়িতে গীতার দুর্ভোগ আরও বেড়ে যায়। গীতার বৌদি অর্থাৎ লক্ষ্মণের স্ত্রী মধুর চরিত্র ভালো ছিল না। তার সাথে দিলীপ নামের এক লম্পট এবং খারাপ ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। টাকার লোভে মধু গীতাকে দিলীপের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু গীতা কোনোভাবেই তার নিজস্ব মর্যাদা এবং আত্মসম্মানের সাথে সমঝোতা করতে রাজি নয়, এই কথা স্পষ্টভাবে সে মধুকে জানিয়ে দেয়। এরপরেই ক্রুদ্ধ মধু গীতাকে আশ্রয় দিতে অস্বীকার করে এবং ঘর থেকে বের করে দেয়। দাদার ঘর থেকে বেরিয়ে আসার পরে রাস্তায় গীতা কিছু দুষ্কৃতীদের খপ্পরে পড়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে সেই আনন্দ। গীতার সামাজিক মর্যাদা রক্ষার স্বার্থে চৌধুরী সাহেব তার ভাইপো আনন্দকে পরামর্শ দেন গীতাকে বিয়ে করে নেওয়ার এবং তিনি নিজে আনন্দের প্রেমিক রাধাকে এই বিয়ে মেনে নেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করেন। সমস্ত বিষয় এবং পরিস্থিতি বোঝার পরে রাধা নিজের চোখের জল চেপে নিজের ভালোবাসাকে ত্যাগ করার সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে মধু প্রথমে গীতা এবং আনন্দের বিয়ে ভেস্তে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা সম্ভব নয় বোঝার পরে দিলীপের সাথে ষড়যন্ত্রের ফন্দি আঁটতে থাকে। বিয়ের দিন আচমকাই দিলীপ বিনা আমন্ত্রণেই পার্টিতে হাজির হয় এবং আনন্দের কাছে সে নিজেকে গীতার দূর সম্পর্কের ভাই বলে পরিচয় দেয়। গীতা পার্টির মধ্যে নীরব থাকা শ্রেয় বলে মনে করলেও পরে নিজের বৌদি মধুর বাড়িতে গিয়ে তাকে এই বলে সতর্ক করে দিয়ে আসে যে দিলীপ এবং মধু যদি তার এবং আনন্দের বিবাহিত জীবনে কোনো রকমের সমস্যা তৈরি করার চেষ্টা করে তাহলে সে মধু এবং দিলীপের মধ্যেকার বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের বিষয়ে মধুর স্বামীর কাছে সমস্ত কিছু প্রকাশ করে দেবে। এরপরেই মধু আতঙ্কিত হয়ে দিলীপের কাছে ছুটে আসে। দিলীপ তাকে আশ্বস্ত করে এবং ভয় পেতে বারণ করে। এরপরেই দিলীপ কৌশলে আনন্দের সাথে ঘনিষ্ঠতা এবং বন্ধুত্ব বাড়ায় এবং বন্ধু হিসেবে তার বিশ্বাস অর্জনেও সফল হয়। আনন্দকে তার অজান্তেই ব্যবসা করার নামে স্মাগলিংয়ের চক্রের সাথে জড়িয়ে দেয় দিলীপ। ঘটনাচক্রে আনন্দ যখন দিলীপের স্বরূপ বুঝতে পারে তখন সে প্রচণ্ড ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ হয়। দিলীপের সাথে তার ঝগড়া হয়ে যায়। এরপরেই দিলীপ প্রতারণা করে আনন্দের স্ত্রী গীতাকে একটি কুঠিতে নিয়ে আসে এবং গীতার সম্মান হরণ করার চেষ্টা করে। অন্যদিকে নিজের বাংলোর চৌকিদার মারফত খবর পেয়ে আনন্দ গীতার সন্ধানে তৎক্ষণাৎ সেই বাংলোয় এসে উপস্থিত হয়। আনন্দের উপস্থিতি টের পেয়ে দিলীপ গীতাকে সেই কুঠির একটি গোপন দরজার পেছনে লক করে দেয়। আনন্দ আর দিলীপের মধ্যে সংঘর্ষ হয়। দিলীপ আনন্দকে অচৈতন্য করে নিজের ভাড়াটে গুন্ডাদের সাহায্যে দূরে এক জঙ্গলের মধ্যে ফেলে দেয়। এরপরে দিলীপ যখন সেই গুপ্ত দরজার লক খোলে তখন সে আবিষ্কার করে যে গীতা ততক্ষণে মারা গেছে। এরপরে দিলীপ গীতার ডেড বডিটা একটা কাঠের বাক্সে বন্দি করে সেই কুঠির নিচে গুপ্ত বেসমেন্ট দিয়ে একটা বড় ড্রেনের মাধ্যমে জলের স্রোতে ভাসিয়ে দেয়। অন্যদিকে জ্ঞান ফেরার পরে পুলিশের সাহায্য নিয়ে আনন্দ আবার সেই কুঠিতে ফিরে আসে, কিন্তু গীতার আর কোনো খোঁজই সে পায় না। গীতা নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর আনন্দ চেষ্টা করতে থাকে কিভাবে তার স্ত্রীর খোঁজ পাওয়া যায়, আর অন্যদিকে দিলীপ এক রহস্যময় এবং অদ্ভুত ধরনের বিড়ম্বনার মধ্যে পড়ে যায়। তার সাথে অদ্ভুত রকমের ঘটনা ঘটতে থাকে। কি সেই বিড়ম্বনা, কি সেই ঘটনা প্রবাহ? আনন্দ কি শেষ পর্যন্ত তার স্ত্রীর পরিণতির কথা জানতে পেরেছিল? দিলীপ কি তার কুকর্মের শাস্তি শেষ পর্যন্ত পেয়েছিল? গাড়ি খারাপ হয়ে কুঠির মধ্যে আশ্রয় নেওয়া সেই ব্যক্তিকে, সেই কুঠির ইতিহাসের বর্ণনা করা মানুষটি আসলে কে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে ফিল্ম 20 সাল পেহলে দেখতে হবে। এই সিনেমাটি রিলিজ করেছিল 1973 সালে। সিনেমাটি যখন মুক্তি পায় ততদিনে রামসে ব্রাদার্সের কালজয়ী হরর মুভি দো গজ জমিনকে নিচে রিলিজ করে ইতিমধ্যেই ইতিহাস সৃষ্টি করে ফেলেছিল। কাহিনী, চিত্রনাট্য, অভিনয়ের দিক থেকে দো গজ জমিনকে নিচের চেয়ে খুব বেশি পিছিয়ে ছিল না ফিল্ম 20 সাল পেহলে। হরর ক্রাইম থ্রিলার জনরের এই সিনেমাটিতে হরর সিকোয়েন্স হয়তো আরও একটু বেশি হলে ভালো হতো, কিন্তু বাকি দুটি জিনিস ক্রাইম এবং থ্রিল এই সিনেমার পরতে পরতে মজুত রয়েছে। প্রবীর রায়ের পরিচালনা অসাধারণ। সিনেমাটোগ্রাফি এবং স্পেশাল এফেক্টসের কাজ সেই সময়ের বিচারে খুবই স্মার্ট এবং উন্নত মানের। সিনেমাটাতে প্রচুর অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। সিনেমার মেকিং এবং মেজাজ দেখে এটা অবিশ্বাস্য লাগে যে এই ফিল্মের নির্মাতা হেমন্ত মুখোপাধ্যায়ের মতন একজন ব্যক্তিত্ব। রমেশ দেও মারাঠি চলচ্চিত্রের অনেক বড় নাম হলেও হিন্দি ফিল্মে তিনি একজন চরিত্রাভিনেতা বা ক্যারেক্টার আর্টিস্ট হয়েই থেকে গেছেন। কিন্তু ফিল্ম 20 সাল পেহলেতে
রমেশ দেও সম্ভবত বলিউডে জীবনের সবচেয়ে বড় ব্রেক পেয়েছিলেন এবং দিলীপের চরিত্রে নিজের জীবনের সেরা অভিনয়টাও করেছিলেন। দিলীপ নামের খলনায়কের চরিত্রটিকে একটা অন্য উচ্চতায় বা স্তরে নিয়ে গেছিলেন রমেশ দেও। বিনোদ মেহরার ক্যামিও চরিত্রটি ফিল্মের স্টার ভ্যালু বাড়ানো ছাড়া বিশেষ কোনো কাজে আসেনি। এই চরিত্রটা যে কাউকে দিয়েই করানো যেত। তবে হেমন্ত পুত্র জয়ন্ত মুখার্জির কথাও আলাদা করে বলতেই হয়। খুব সপ্রতিভ অভিনয় করেছেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জির স্বামী। কিশোর কুমারের গাওয়া দুটো গানে লিপ দেওয়া ছাড়াও প্রচুর মারপিট করেছেন গোটা ছবি জুড়ে। হিন্দিতে না হলেও আরও কিছু বাংলা ফিল্মে উনি অবশ্যই অভিনয় করতে পারতেন। ওনার চেহারাটা কিন্তু আদ্যান্ত বাঙালি। সিনেমায় অনেকগুলি গান আছে, তবে একটি দুটি গান ছাড়া বাকি সবগুলোই সাধারণ মানের। হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে ক্যাবারে গান শুনতে কেমন যেন লাগে, তবে লতা মঙ্গেশকরের গাওয়া বাংলা গান নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, এই গানটির হিন্দি ভার্সান কিন্তু এই সিনেমাতেই আছে। সব মিলিয়ে ফিল্ম 20 সাল পেহলে একটা ভালো এবং উপভোগ্য সিনেমা হলেও দো গজ জমিনকে নিচের স্তরে যেতে পারেনি হয়তো সঠিক প্রচার এবং প্রমোশনের অভাবে। এই সিনেমাটি হরর ফিল্ম প্রেমীদের জন্য একটি মাস্ট ওয়াচ মুভি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সিনেমাটির লিঙ্ক ইউটিউবে আছে, কিন্তু প্রিন্ট এবং সাউন্ড কোয়ালিটি ভালো নয়। এই সিনেমাটিকে আরেকটু উন্নত প্রিন্ট এবং সাউন্ড কোয়ালিটির সাথে আপলোড করার দাবি জানাই।